কলকাতা শহরে এমন একখানা বাড়ি দেখে থমকে গেলেন মিহির সেন। বিজয়গড় এলাকায় এতখানি জায়গা নিয়ে এমন চমৎকার বাড়ি! তিনি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন দেখে তপন পাল হেসে বলল, আপনার বাক কি হরে গেল যে? কিছু বলুন। এই নিয়ে 10খানা বাড়ি দেখালাম, এই বাড়িও যদি মনে না ধরে আপনাকে অন্য প্রকার ধরতে হবে। তবে যার কাছেই যান না কেন, আমি চ্যালেঞ্জ দিতে পারি, আমার মতো এত ভালো ভালো বাড়ির সন্ধান আর কেউ দিতে পারবে না। মিহির সেন লম্বা শ্বাস নিয়ে বললেন, অপূর্ব সুন্দর। ভিতরে যাওয়া যায়? কেন যাবে না? পিছনেই কেয়ারটেকার থাকে। আপনি 1 মিনিট দাঁড়ান। বাড়ির মালিকের নাম মোহিত মল্লিক। 5 বছর হলো তিনি পরপারে গিয়েছেন। একমাত্র ছেলে জার্মানিতে থাকে, ও দেশের নাগরিকত্ব নিয়েছে, তাই বাড়ি আর রাখতে চায় না। কাঠা 10 জমি তো নিশ্চয়ই। তপন পাল বলেছে 12 কাঠা। সাধারণত এরা খানিক বাড়িয়ে বলে। সামনে অনেকটা বড় বাগান, সুন্দর করে সাজানো ফুল ও পাতাবাহার। বাড়িটা 3 ফুট উঁচু ভিতে, ইটের রং করা, মাঝে মাঝে সাদা রঙের ছোঁয়া মনোরম। সামনে ছোট বারান্দায় লতানো গাছে থোকা থোকা লাল ফুল। মূল বাড়ি 1 তলাই বলা চলে, তবে ছাদে একটি কাচের ঘর চোখে পড়ছে। সেই ঘরের সামনে খোলা ছাদ। সামনের বাগান যেখানে শেষ, সেখান থেকে বড় বড় গাছের সারি বাড়ির পিছন দিক পর্যন্ত চলে গিয়েছে। ফলে বাড়িটিতে রোদ্দুর ও ছায়াময়তা দুইই আছে। তপন পাল বাড়ির কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে এসেছে। বাড়ির মতো তারও বিশেষত্ব আছে। মিহির সেন জীবনে বহু মানুষ দেখেছেন। সেই অভিজ্ঞতা তাকে গভীর বোধ ও দৃষ্টি দান করেছে। তার মনে হলো এই লোকটি বিশ্বস্ত ও দায়িত্ব জ্ঞান সম্পন্ন। সে 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল, নমস্কার বাবু। তপন পাল বলল, ও হলো কালন সর্দার। মিহির সেন প্রতি নমস্কার করলেন। সরাসরি বললেন, বাড়ির ভিতর বাইরে ঘুরে দেখা যাবে তো? হ্যাঁ বাবু, চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। মিহির সেন বাড়ির তত্ত্বাবধায়ক কালন সর্দারের সঙ্গে ঘুরে ঘুরে বাড়ি দেখলেন। তপন পাল ক্রমাগত কথা বলে চলেছে। ধারাবাহিকভাবে ফোন আসছে তার। 2টি ফোনের মধ্যে যতটুকু ফাঁক পাচ্ছে, সে নিজে যে কত সৎ এবং চৌখস দালাল তাই বলে চলেছে। মিহির সেন দেখলেন বাড়ির পিছন দিকে একটা বিশাল দিঘি, পার বাঁধানো, পরিষ্কার জল। হালকা হাওয়ায় জলে মৃদু ঢেউ খেলছে। তার উপর রোদ্দুর পড়ে ঝলক লাগিয়ে দিচ্ছে। এ হলো ছায়া দিঘি, বলল কালন সর্দার। মিহির সেন জিজ্ঞেস করলেন, কারো নিজস্ব সম্পত্তি নাকি সরকারি খাসপুকুর? ওই দেখুন একটা ছোট মন্দির, বহু পুরনো ছোট ইটের মন্দির ছিল, 12 ভূতের মন্দির। এই দিঘি মন্দির ট্রাস্টের। আগে বিজয়গড় ছিল বর্ধিষ্ণু গ্রাম,
এখনো বেশ কিছু পুরনো জমিদার বাড়ি আছে। সেরকমই একজন জমিদার এই 12 ভূতের মন্দির করে দিঘি কাটিয়েছিলেন। 12 ভূতের মন্দির, সে আবার কি? তপন পাল হেসে বলল, সে কি বিজয়গড়ের বিখ্যাত 12 ভূতের মেলার কথা শোনেননি? এখানে 12 ভূতের পুজো হয়, খুব চলে। আরো মন্দির আছে অন্যদিকে, সেগুলো অবশ্য এত প্রাচীন না। মিহির সেন একটি বিখ্যাত আন্তর্জাতিক সংস্থায় উচ্চ পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। অবসরের বয়স হলে সংস্থা তাঁকে দায়িত্বে বহাল থাকতে অনুরোধ করেছিল, কিন্তু তিনি রাজি হননি। কাজ কাজ করে সারা বিশ্ব ছুটে বেরিয়েছেন, বেশ কয়েক কোটি টাকার অধিকারী হয়েছেন। এবার জীবন উপভোগ করবেন, বাগানে ফুল সবজি ফলাবেন আর দাবা খেলবেন, বইপত্র পড়বেন আর গান শুনবেন। চাকরিতে এত ব্যস্ত ছিলেন যে তিনি কর্মগুলি করে উঠতে পারেননি। এমনকি একেবারে চাকরির গোড়ায় কেনা ছোট ফ্ল্যাটেই দিন কেটে গেছে। এখন খানিক হাত পা ছড়িয়ে বাঁচবেন, তাই এই বাড়ি দেখা। জীবনে কর্মব্যস্ততার মধ্যে ঈশ্বর চিন্তার সময়ও হয়নি, সে ব্যাপারে বিশেষ আগ্রহও নেই। তবে ভূত পূজিত হয়ে থাকেন শুনে তার বেশ কৌতুক বোধ হচ্ছে। তিনি বললেন, 12 ভূত? 12 রকম ভূতের নামই তো বলতে পারবো না। এ ভূত কিন্তু প্রেত না। কালন সর্দার বলল, কেউ বলে এরা শ্রী বিষ্ণুর 10 অবতার, সেই সঙ্গে বনদুর্গা ও বনদেবী। আবার কেউ বলে 12 জন নাগা সন্ন্যাসী। হিমালয় থেকে তারা এসেছিলেন গঙ্গাসাগর তীর্থে, এই বিজয়গড়ে রাত্রিবাস করেছিলেন। লোকে তাঁদের দেবজ্ঞানী সেবা করেছিল। সেই থেকে তারা বিজয়গড় এলাকার মানুষজনকে রক্ষা করেছেন। মিহির সেন বললেন, আপনি দেখছি এসব বিষয়ে অনেক জানেন। কালন সর্দার বলল, আমি সামান্য লোক বাবু, আমি আর কি জানি। এই সংবাদ বিজয়গড় বাঘাযতীনের সকল পুরাতন লোকই জানে। এখন বাড়ি ভেঙে পাখির বাসা বানায়, আর শত শত অচিন পাখি এসে বাসা করে। কেউ কাউকে চেনে না, স্থান মাহাত্ম্য তারা বোঝেও না। মিহির সেন খানিক অপ্রতিভ বোধ করলেন। তাঁর মুখ দেখে তপন পাল অনুমান করল কালন সর্দারের এই কথা মিহির সেনের ভালো লাগেনি। মিহির সেনও বাড়ি কিনতে এসে সেই অনাহুত পাখির দলে পড়েছেন, সেই বোধ এই মূর্খের নেই। মনে মনে কালনকে বিচ্ছিরি গালি দিয়ে সে বলে উঠল, আরে যা যা, যেখানে ঠাকুর পুজোয় দেয় হাঁসের ডিম, সেখানে আবার মাহাত্ম্য। কালন সর্দার নিরুত্তেজ কিন্তু ক্রোধী স্বরে বলল, গোটা মোষ, পাঁঠা, কবুতর যদি ঠাকুর পুজোয় দেওয়া যায়, তবে ডিমে বাধা কিসের? মিহির সেন প্রসঙ্গান্তরে গিয়ে কালনকে বললেন, আপনি কাছেই থাকেন তো? ওই যে। কালন দেখিয়ে দিল, ওই কোণে ওটা ছিল আউট হাউস। লোকের আনাগোনা ছিল খুব। এখন আমিই থাকি। মিহির সেন দেখলেন অতিথিশালাটিও কত যত্নে তৈরি। সবচেয়ে বড় কথা,
এ বাড়িতে কেউ বাস করে না তা বোঝাই যায় না। গায়ের কালো রং, মুগুর ভাঁজা স্বাস্থ্য, মাথায় ঝাঁকড়া চুল, কালন সর্দার বাড়ি একেবারেই ঝকঝকে ও সুবিন্যস্ত করে রেখেছে। তিনি জিজ্ঞেস করলেন, এখানকার সব কাজ তুমিই তো করো? হ্যাঁ, বাবু শেষ নির্দেশ ছিল, ছায়া চলে গেছে, আমিও কবে আছি কবে নেই। তোর ওপর দায়িত্ব থাকলো কালন, এ বাড়ি যেন মরে না যায়। তার মানে? ঘরে চলুন বাবু, একটু চা কফি খেয়ে যান, এ বাড়ির কথাও না হয় শুনবেন। বৈঠকখানার নরম সোফায় বসে ঘরখানা ভালো করে দেখতে দেখতে তার চোখে পড়ল একটি উঁচু টেবিলে একখানা দাবার বোর্ড। খুঁটিগুলোয় আলো পড়ে ঝকঝক করছে। তিনি বিশেষ প্রীত হলেন এই ভেবে যে এ বাড়িতে দাবা প্রেমী কেউ ছিলেন। আস্তে আস্তে টেবিলটির সামনে গিয়ে দাঁড়ালেন। খুঁটিগুলো যে শুধু ঝকঝকে তাই নয়, খুব সুন্দর কারুকাজ করা। কালন সর্দার ট্রেতে সুন্দর কাপে কফি ও কাজু বাদাম সাজিয়ে এনেছে। বলল, খুঁটিগুলো রূপোর ফিলিগ্রি কাজ, ধৌলির এক কারিগরির কাজ, খুব সুন্দর। মোহিত মল্লিক দাবা খুব ভালোবাসতেন নিশ্চয়ই। কালন সেন্টার টেবিলে পানীয় সাজাতে সাজাতে বলল, বাবু নয়, দাবা খেলতেন মা। ও তাই নাকি? তপন পাল এতক্ষণ ফোনে বকবক করছিল, এখন বলে উঠল, ছায়া মল্লিক দাবা চ্যাম্পিয়ন, নাম শোনেননি? বাঘাযতীন, বিজয়গড়, যাদবপুরে সবাই এক ডাকে চেনে। নাম শোনা উচিত ছিল। সামান্য হেসে বললেন মিহির সেন। ভদ্রতাবশত বলতে পারলেন না। কোন পর্যায়ে চ্যাম্পিয়ন তার ওপর নির্ভর করে নাম ডাক। দাবা নিয়ে প্রচারই বা কতটুকু হয়। কালন সর্দার কফি পানের সূচনা করার অনুরোধ জানিয়ে বলল, মায়ের কথা আর কজন মনে রেখেছে? বাবু দাবা খেলতেন না, ওই ওধারে অগ্রদূত ক্লাবের থেকে কেউ কেউ খেলতে আসতো। বাবু সারাদিন বাড়ির নকশা নিয়ে পড়ে থাকতেন। ঝুন্টু বাবুর ছেলে, একেবারে ছোট থেকে মিশনের স্কুলে হোস্টেলে থেকে পড়েছে। কতদিন দেখেছি মা একা একা দাবা খেলছেন, দুদিকে চাল একলাই দিচ্ছেন। মেয়েরা তো তেমন একটা দাবা খেলে না যে মা চাইলেই কাউকে পাবেন। মা যখন খুন হলেন, বাবু যেন কিরকম চোখে ওই দাবার বোর্ডটা দেখতেন। খুন মানে? তপন পালের দিকে তাকালেন মিহির সেন। তপন পাল দুহাত কচলে বলল, দেখুন, এই কারণেই এতকাল আপনাকে এই বাড়িতে আনিনি। 5 বছর ধরে খদ্দের খুঁজছি, কেউ নেয় না। আগে থেকে আপনাকে বলিনি, বললে হয়তো আপনি দেখতেও আসতেন না। হয়তো আসতাম, যাই হোক, এখানে এসেও তো আমি অপছন্দ করতে পারি। এই যার সব শুনছি তার জন্য বাতিল করতে পারি। স্যার, আপনার সঙ্গে তো অনেক ঘুরলাম, মনে হলো এবারই আপনার পছন্দ হবে, তাই দেখার আগেই বাতিল হোক এটা চাইছিলাম না। মিহির সেন বললেন, বাড়ি আমার পছন্দ হয়েছে, ঠিক যেমন খুঁজছিলাম তেমন। তার উপর বাড়িটি একজন দাবাড়ু,
এমন একটি বাড়ি এত বছর ধরে কেন বিক্রি হয়নি এখন বুঝলাম। এ বাড়ি আমি নিতে চাই, আপনি ব্যবস্থা করুন তপন। মৃত্যু প্রতি সংসারেই আছে, প্রাণ মানেই মৃত্যু। তবে খুনের ব্যাপারটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি খুন হলেন কেন? খুনিকে ধরা পড়েছিল? কালন সর্দার মেঝেতে বসে বলল, বাড়িটা আপনি নেবেন শুনে বড় ভালো লাগলো। আমাকে থাকতে দেবেন তো? এ বাড়ির মায়া কাটানো শক্ত হবে আমার পক্ষে। বাবু মা আমাকে ছেলের সমান করে দেখতেন। কত রাত পর্যন্ত বসে বসে আমি মার নকশা করা দেখতাম। বাড়ির নকশা, পুরনো বাড়িকে নতুন করে তোলার নকশা। মার ইচ্ছা বুঝে বাবু বাড়ি গড়লেন, আর্কিটেক্ট ছিলেন, বাড়িটাকে প্রাণ দিয়েছিলেন। এই যে বাগানের গাছপালা, এইসব কে দেখে? তুমি? আমি? আমার আর কাজ কি? সকালে আখড়ায় যাই, দেহ চর্চা করি, ঘরে ফিরে বাড়িটাকে রাখি, বাঁচিয়ে রাখি। কিন্তু ছায়া দেবী খুন হলেন কেন? কারা খুন করলো? ওই পুকুরটা, ওই ছায়া দিঘি। এলাকার কয়েকজন প্রমোটার হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। মা প্রতিরোধ গড়ে তুললেন। অগ্রদূত ক্লাবের সঙ্গে, এলাকার মানুষের সঙ্গে কথা বলে, খবরের কাগজে খবর করে, মিটিং মিছিল ধর্ণা করে মা আন্দোলন এগিয়ে নিয়ে চলেছিলেন। কত কাঠ খড় পুড়িয়ে এই দিঘির মালিকানা, ওই মন্দির ও লাগোয়া জমির নথি খুঁজে এনে দিলেন বাবু। ঠিক এমনি সময়ে এক রাত্রে ক্লাবে মিটিং সেরে মা আর ঘরে ফিরলেন না। শেষে পুকুরে দেহ পাওয়া গেল। আহা, খুবই দুঃখের। দিঘি বাঁচল, এলাকার মানুষ তার সুফল পেল। পাড় বাঁধিয়ে ঘটা করে দিঘির নাম রাখা হলো ছায়া দিঘি। কিন্তু খুনি আজও ধরা পড়ল না। কারা রটিয়ে দিল? মা পাগল ছিলেন, একা একা দাবা খেলতেন, নিজেই ডুবে আত্মহত্যা করেছেন। কেউ বিশ্বাস করল, কেউ করল না। বাবুর মরণ স্বাভাবিক হলে হয়তো এই রটনা লোকে ভুলে যেত, কিন্তু তিনিও ওই কোণের আম গাছে গলায় দড়ি দিলেন। ছেলে কোন দূর দেশে, আমি সব আগলে বসে আছি। আমি জানি বাবু মা এই বাড়ির মায়া কাটাতে পারেননি। আমার কথা কেউ বিশ্বাস করে না, বলে বাড়িটা হাতানোর লোভে আমি ভয় দেখিয়ে খদ্দের তাড়াই। দেখুন, আপনি যদি ভূতের কথা বলেন, কেউ সাহস করে পরিবার নিয়ে এখানে থাকতে আসবে না। যা সত্যি তা তো বলতেই হবে বাবু, না হলে লোক ঠকানোর পাপ হবে না। মিহির সেন হেসে বললেন, আপনি তাদের দেখতে পান? পাই। আমাকে আপনি বলবেন না, আমি সামান্য মানুষ। আচ্ছা, দেখা যাক আমিও তোমার মতো তাদের দেখা পাই কিনা। বাড়ি কিনে সম্পত্তি নিজের নামে নথিভুক্ত করে নতুন কেনা বাড়িতে থাকতে এলেন মিহির সেন। তিনি বিবাহ করেননি, জ্ঞানত কোনো উত্তরাধিকারীও তার নেই। পুরনো ছোট ফ্ল্যাট তিনি তার বৃদ্ধ গাড়ি চালক
রাম সিংকে লিখে দিয়েছেন। নতুন কোনো চালক আর রাখেননি। কালন সর্দার দক্ষ হাতে গাড়ি চালায়। সে মিহির সেনের বাবুর্চি, তত্ত্বাবধায়ক, ড্রাইভার, মালি, বাজার সরকার। মিহির সেনকে প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই কিনতে হয়নি। শুধু বাড়ি নয়, সেই সঙ্গে ঘরের সব কিছুই তিনি ক্রয় করেছেন, দাবার বোর্ড সমেত। তবে ওই রূপোর ঘুঁটি নিয়ে তিনি এখনও খেলার কথা ভাবেননি। আশপাশে কয়েকজনের সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু কোনো দাবারও পাননি। প্রথম কিছুদিন গাছের পরিচর্যা করলেন, বিস্তর বই পড়লেন, গান শুনলেন। তারপর একদিন ল্যাপটপ খুলে কম্পিউটারে অজ্ঞাত খেলোয়াড়ের সঙ্গে খেলতে বসলেন। এভাবে খেলতে তিনি অভ্যস্ত। তবু আজও তার মনে হয় উল্টো দিকে প্রতিযোগী বসে থাকলে খেলা আরও বেশি আনন্দদায়ক হয়ে ওঠে। কালন সর্দার মিহিরকে কফি দিতে এসে কম্পিউটারের পর্দায় দাবার ছক দেখে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, সিনেমা দেখছেন দাবা নিয়ে? মিহির সেন বললেন, না, খেলছি। ওতে খেলা যায়? যায়। আপনিও মার মতো একা একা দাবা খেলছেন? একা একা দাবা খেলা খুবই মজার, কিন্তু এখন আমি একা খেলছি না। যেমন করে ফোনের অন্য প্রান্তে কেউ থাকে এবং কথা বলা যায়, তেমনই দাবার অন্য প্রান্তে কেউ খেলছে। মাধ্যম হলো কম্পিউটার। নেট থাকলে ফোনেও খেলা যায়। কতদিন হলো এমন সব হয়? গত 15-16 বছরে দুনিয়া অনেক বদলে গেছে কালন। বদলে দিয়েছে ইন্টারনেট। মা যদি এমন সব খেলার জিনিস পেতেন, কেউ কি তাকে পাগল বলতে পারতো? দীর্ঘশ্বাস ফেলে চলে গেল কালন। মিহির সেন খেলা শেষ করে শোয়ার ঘরে গেলেন। পরিপাটি শয্যায় গা এলিয়ে চেয়ে রইলেন জানলা দিয়ে। এই ঘর থেকে ছায়া দিঘি দেখা যায়। দুপুরে ঝলমলে আলোয় মনে হচ্ছে দিঘি যেন হেসে উঠছে। তার মনে পড়ল ওই দিঘিতে ছায়া মল্লিকের মৃতদেহ ভেসে উঠেছিল। আহা, কে মারল তাকে? কি নির্মম প্রতিহিংসা, কি লোভ! তিনি শয্যা থেকে নেমে ধীর পায়ে গিয়ে দাঁড়ালেন দাবার বোর্ড রাখা উঁচু টুলের কাছে। উল্টো দিক থেকে বোরে এগিয়ে এলো। বুকের মধ্যে হৃদস্পন্দন দ্রুত হলো মিহির সেনের। হাত পা ঠান্ডা হয়ে গেল। সত্যি কি বোরে এই মুহূর্তে এগোলো, নাকি বিভ্রম? ভূত বলে সত্যি কিছু আছে নাকি? এই কদিনে তিনি কোনো ভূত প্রেতের টিকিও দেখেননি। নিজের ভীতি ও উত্তেজনায় নিজের কাছে বিব্রত বোধ করতে লাগলেন তিনি। তখনই নজরে এলো বোরে নিজের আগের স্থানে ফিরে যাচ্ছে। মিহির সেন শুকনো গলায় ঢোক গিলে বলে উঠলেন, খেলতে চান? বোরে এগিয়ে এলো। বেশ, তাই হোক। এই দিলাম আমার ঘুঁটি। খেলা চলতে লাগলো। কে জানে এই মহাজগতের কোন প্রান্তে বসে কোন এক অচেনা দাবারুর ছায়া চাল দিয়ে চলেছেন। হয়তো একদিন তাকে দেখা যাবে